স্যামসাং এর মিড রেঞ্জ বাজারে কিন্তু আরো একটি খুবই দুর্দান্ত ফোন চলে এসেছে, যেটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি A34। তো গাইস, আপনারা যদি একটি ওভারঅল অলরাউন্ডার একটি ফোন চেয়ে থাকেন তাহলে কিন্তু স্যামসাং গ্যালাক্সি A34 আপনাদের একটি ফার্স্ট চয়েস হতে পারে, কেননা ফোনটিতে থাকছে সুপার অ্যামোলেড ডিসপ্লে, যাতে কিনা 120 হার্জের রিফ্রেশ রেট রয়েছে, সাথে থাকছে পারফরমেন্স হিসেবে মিডিয়াটেক ডাইমেনসিটি 1080। তার পাশাপাশি কিন্তু খুবই ভালো একটি ক্যামেরা পারফরমেন্স আপনারা এই ফোনটি থেকে পেয়ে যাবেন, যার সাথে 5000 mAh এর একটি ব্যাটারি তো রয়েছেই। এছাড়া কিন্তু আপনারা খুবই প্রিমিয়াম সেগমেন্টের একটি ডিজাইন এই ফোনটিতে, অর্থাৎ এই মিড রেঞ্জ বাজারের ফোনটিতে দেখতে পারবেন S20 সিরিজের মতো। তো গাইস, আজকে আমাদের রিভিউটি থাকছে স্যামসাং গ্যালাক্সি A34 এর উপরে। তো ভিডিও সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো গাইস, চলুন ভিডিওটি শুরু করা যাক। तो चलिए शुरू करते हैं। স্যামসাং গ্যালাক্সি A34 কিন্তু একটি মিড রেঞ্জ বাজেটের ফোন বলা যেতে পারে, অর্থাৎ 30,000 টাকার ভিতরের একটি ফোন। এবং ফোনটির ডিজাইনের কথা বলতে গেলে ফোনটি কিন্তু একটি প্রিমিয়াম ডিজাইনের সাথে এসেছে, অর্থাৎ আমরা যদি S23 সিরিজ দেখে থাকি, অর্থাৎ S23 যে ফোনটি রয়েছে সেটি দেখে থাকি, আর এই A34 এই ফোনটির ভিতরে কোনো তফাতই নেই ডিজাইনের দিক থেকে, অর্থাৎ পুরোটাই কিন্তু সিমিলার ডিজাইন করা হয়েছে, যার কারণে কিন্তু এই মিড রেঞ্জ বাজেটেও আমরা একটি প্রিমিয়াম সেগমেন্টের ডিজাইন পেয়ে যাচ্ছে। কিন্তু ফোনটিতে একটু কমতি রয়েছে যেদিক থেকে, সেটি হচ্ছে ফোনটির ব্যাক সাইড এবং ফ্রেমটি থাকছে পলিকার্বনেট বিল্ড, যার কারণে একটু ফিঙ্গারপ্রিন্ট দেখা যায়, বাট কালারটা এত জোস হয় যার কারণে হচ্ছে দেখতে আরো সুন্দরই লাগে। এছাড়া ফোনটি কিন্তু একটি কম্প্যাক্ট সাইজের ফোন বলা যেতে পারে। ফোনটির ইনহ্যান্ড ফিলটাও আপনারা খুব জোস পাবেন, কেননা ফোনটির সাইডে কিন্তু একটু কার্ভড রয়েছে, যার কারণে হচ্ছে ফোনটি ধরতেও খুবই কমফোর্টেবল লাগবে এবং মনে হবে যেন একটি মিড রেঞ্জ বাজেটের ফোনেও প্রিমিয়াম সেগমেন্টের একটি ফোন হাতে নিয়েছে। ফোনটির ওয়েটের কথা বলতে গেলে ফোনটি থাকছে 199 গ্রামের, যার থিকনেস থাকছে 8.2 মিলিমিটার, অর্থাৎ ফোনটি মোটামুটি স্লিম করা হয়েছে এবং একটি কম্প্যাক্ট সাইজের ওয়েটও থাকছে, যার কারণে ইনহ্যান্ড ফিলটা আপনারা খুবই জোস পেয়ে যাবেন। তো ফোনটিতে একটি দুঃখের বিষয়, যেটি হচ্ছে ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাকটি আপনারা মিস করবেন। এর সাথে আরেকটি ক্রস কাটের কথা বলিনি, যেটি হচ্ছে এর বক্সেই থাকছে, অর্থাৎ বক্সে কোনো চার্জার দিচ্ছে না এবার। সো চার্জারের জন্য আপনাদের এক্সট্রা আরো 1500-2000 টাকা ধরে রাখতেই হবে অবশ্যই। साला ये दुख का खत्म नहीं होता बे। এছাড়া গাইস, ফোনটির ডিসপ্লেতে কিন্তু গরিলা গ্লাস 5 এর একটি প্রোটেকশন দেওয়া রয়েছে। এছাড়া ফোনটি থাকছে IP67 ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্ট, যার মাধ্যমে কিন্তু আপনারা 1 মিটার গভীরেও 30 মিনিটের মতো হচ্ছে সার্ভাইভাল টাইম পেয়ে যাবেন এই ফোনটি থেকে। ফোনটির পোর্টস এন্ড বাটনের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে থাকছে কিন্তু ভলিউম আপ ডাউন বাটন এবং পাওয়ার অন অফ বাটন, উপরের দিকে থাকছে একটি স্পিকার এবং লেফট সাইডে থাকছে সিম কার্ড ট্রে, যেটাতে কিনা আপনারা হাইব্রিড সিম কার্ড স্লট পেয়ে যাবেন। এছাড়া নিচের দিকে থাকছে একটি স্পিকার গ্রিল, পাশাপাশি টাইপ সি চার্জিং পোর্ট এবং একটি মাইক্রোফোন, অর্থাৎ ফোনটিতে আপনারা কিন্তু একটি ডুয়েল স্টিরিও স্পিকার পেয়ে যাচ্ছেন, যার সাউন্ড কোয়ালিটি কিন্তু যথেষ্ট ভালো। এর বেস এবং লাউডনেস কিন্তু যথেষ্ট প্রিমিয়াম সেগমেন্টেরই বলা যেতে পারে। এছাড়া ফোনটিতে কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ইউজ করা হয়েছে, যেটা কিনা যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেটও বলা যায়। এর পাশাপাশি আরো সব ধরনের সেন্সর কিন্তু ইনবিল্ট রয়েছেই। এবারে যদি কথা বলি ফোনটির ডিসপ্লে সেকশন নিয়ে, তো আমরা কিন্তু সকলেই জানি যে স্যামসাং এর ডিসপ্লে অন অফ দ্য বেস্ট ডিসপ্লে বলা যেতে পারে, কেননা স্যামসাং ফ্ল্যাগশিপ ক্যাটাগরি ফোন লঞ্চ করুক অথবা মিড রেঞ্জ ক্যাটাগরি লঞ্চ করুক, এদের ডিসপ্লেতে কিন্তু কোনো রকমের কমতি হয় না, এখনো পর্যন্ত তো হয়নি। এর ডিসপ্লের কোয়ালিটি কিন্তু যথেষ্ট প্রিমিয়াম থাকে। তো সেরকমই একটা ডিসপ্লে এই A34-এও ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 6.67 ইঞ্চিসের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে প্রোভাইড করা হয়েছে, যাতে কিনা 120 হার্জের রিফ্রেশ রেট তো রয়েছে, সাথে 1000 নিটসের পিক ব্রাইটনেসও রয়েছে, যাতে কিনা আমরা 16 মিলিয়ন কালারের সাপোর্টও দেখতে পাবো। ডিসপ্লেটি কথা বলতে গেলে ডিসপ্লেটি কিন্তু ভেজেল এবং চিনের এটি মোটামুটি রাখা হয়েছে, যথেষ্ট কমই রাখার চেষ্টা করা হয়েছে। এছাড়া 1000 নিটসের পিক ব্রাইটনেসের মাধ্যমে কিন্তু আপনারা ডে লাইটে যথেষ্ট ভালো একটি ব্রাইটনেসের ব্যাকআপ পেয়ে যাবেন, অর্থাৎ কড়া রোদেও কিন্তু আপনাদের কোনো রকমের ডিসপ্লে থেকে দেখতে সমস্যা হবে না। এছাড়া 120 হার্জের রিফ্রেশের মাধ্যমে কিন্তু আপনারা মাল্টিটাস্কিং খুবই সহজে করতে পারবেন। এর পাশাপাশি সুপার অ্যামোলেড ডিসপ্লে, স্যামসাং এর সুপার অ্যামোলেড ডিসপ্লে বলার তো আর কিছুই নাই, এখানেই তো মাইর খেয়ে যাচ্ছে। খুবই প্রিমিয়াম সেগমেন্টের ডিসপ্লে বলা যেতে পারে, কেননা ফোনটির ডিসপ্লেতে যে কালার প্রোভাইড করছিল সেটি কিন্তু খুবই দুর্দান্ত লাগে। বিভিন্ন কন্টেন্ট যদি আপনারা দেখতে চান, এর ডিটেলস এবং এর কালার টোনটা কিন্তু যথেষ্ট ন্যাচারাল এবং খুবই প্রিমিয়াম দেখায়। একটু স্যাচুরেটেড লাগে, তার মাধ্যমে কিন্তু দেখতে আরো একটু ভালো লাগে। কিন্তু গাইস, ডিসপ্লেতে কিন্তু একটি কমতি রয়ে গিয়েছে, সেটি হচ্ছে ডিসপ্লের সৌন্দর্য। কেন বললাম? কেননা এই মিড রেঞ্জ বাজেটের একটি স্মার্টফোনে কিন্তু ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা প্রোভাইড করা হয়েছে। चीटिंग 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 करता है तू। তো এই যুগের সাথে কিন্তু এটা যায় না, বাট স্যামসাং এর A30 সিরিজের ফোনে কখনোই কিন্তু আপনারা 5 হোল সেলফি ক্যামেরা দেখবেন না, সবগুলোতেই A32, 33, 34 সবগুলোতেই কিন্তু গাইজ ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা রয়েছে। তো এটা কিন্তু কোনো নতুন জিনিস না, সো এখান থেকে আফসোস করে কোনো লাভ নাই, কেননা যারা A30 সিরিজের প্রতি আসক্ত তারা কিন্তু অলরেডি জানে যে না ঠিক আছে এটা ওয়াটার ড্রপ নচ দিয়েই আসবে, সো তারা সেই অনুযায়ী প্রিপেয়ার থাকে ফোনটি নেওয়ার জন্য।
তো ফোনটির পারফরমেন্স সেকশনের কথা বলতে গেলে ফোনটিতে কিন্তু মিডিয়াটেক ডায়মেনসিটি 1080 রয়েছে, যেটি কিনা একটি 6 ন্যানোমিটার আর্কিটেকচারের বিল্ড করা অক্টা-কোর প্রসেসর এবং যার জিপি হিসেবে থাকছে মালিজি 68 MC4 এবং ফোনটির অ্যান্ড্রয়েড ভার্সন থাকছে 13 এবং ওয়ান ইউআই থাকছে 5। তো এই স্যামসাং এর ওয়ান ইউআইটা কিন্তু যথেষ্ট প্রিমিয়াম বলা যেতে পারে। এর পাশাপাশি গাইস ওয়ান ইউআই এর মাধ্যমে কিন্তু যে কোনো রকমের বেহুদা অ্যাপস গুলো কিন্তু আপনারা আনইনস্টল করে দিতে পারবেন এবং খুবই ক্লিন ভাবে ইউজ করতে পারবেন। এর ইউআইটা যথেষ্ট ক্লিন বলা যেতে পারে। তো এই ফোনটি কিন্তু দুটি ভেরিয়েন্টে লঞ্চ হয়েছে, একটি হচ্ছে 6GB 128GB র্যাম ভেরিয়েন্ট এবং 8GB 256GB। তো 8/128GB প্রাইস হচ্ছে 29,990 টাকা বাংলাদেশে এবং 8/256GB ভেরিয়েন্টের প্রাইস হচ্ছে 33,500 টাকা। তো গাইস এটা একদমই ফিক্সড প্রাইস না, প্রাইস কিন্তু মার্কেটে আপ ডাউন ডেইলি করতে থাকে। তো আপনারা অবশ্যই খোঁজ নিয়ে মার্কেটে যাবেন যাতে আপনাদের এই প্রাইস নিয়ে কোনো রকমের দ্বিধাদ্বন্দ্ব না থাকে। তো এবার গাইস কথা বলি ফোনটির ডায়মেনসিটি 1080 মধ্যে আপনারা কেমন গেমিং পারফরমেন্স পেয়ে যাবেন। তো গাইস এটি কিন্তু আগে পরে আমরা অনেক ফোনে দেখে আসছি 1080 এর মাধ্যমে কিন্তু যথেষ্ট ভালো গেমিং পারফরমেন্স আপনারা পেয়ে যান, স্মুথলি খেলতে পারেন এবং হায়ার সেটিংসেও খেলতে পারবেন, কোনো রকমের এফপিএস ড্রপের কোনো সমস্যা দেখাই দেয় না। সেদিক থেকে কিন্তু আপনারা একবারে নির্দ্বিধায় থাকতে পারেন যে এইটার মাধ্যমে অর্থাৎ ডায়মেনসিটি 1080 এর মাধ্যমে খুব ভালো একটি পারফরমেন্স পেয়ে যাবেন। এর পাশাপাশি কিন্তু ডিসপ্লেটা কিন্তু যথেষ্ট ভালো থাকছে, যার কারণে কিন্তু আপনারা গেম খেলতে গেলে এদের কালারটা নিয়েও কিন্তু অনেকটা স্যাটিসফাইড থাকবেন যে ভালো একটি ডিসপ্লেতে ভালো রকমেরই পারফরমেন্স আমরা পেয়ে যাচ্ছি। গাইস এই মিডিয়াটেক ডায়মেনসিটি 1080 কিন্তু ব্যাকআপ দেওয়ার জন্য রয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, যাতে কিনা 25 ওয়াটের ফাস্ট চার্জার সাপোর্টেড। এর মাধ্যমে কিন্তু আপনারা খুব সহজে আবার চার্জ করে নিতে পারবেন, যার মাধ্যমে আপনারা পুনরায় এর পারফরমেন্স ইউজ করতে পারবেন। তো এক কথা বলবো মিড রেঞ্জের এই 30,000 টাকা বাজেটে এর থেকে যথেষ্ট ভালো রকমের আপনারা পারফরমেন্স পেয়ে যাবেন। এবার গাইস কথা বলি ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। তো ফোনটির ব্যাক সাইডে কিন্তু আমরা ট্রিপল ক্যামেরা সেটআপ দেখতে পারবো, যাতে কিনা 48 মেগাপিক্সেলের মেন সেন্সর, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো সেন্সর রয়েছে। এছাড়া সেলফি ক্যামেরা হিসেবে আমরা 13 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরাও দেখতে পারবো। তো এই মেন ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা যথেষ্ট ভালো ছবি ক্লিক করতে পারবো, যথেষ্ট ডিটেলস এবং শার্পনেস কিন্তু ধরে রাখতে পারছিল ছবিটা এবং খুবই ন্যাচারাল কালার টোনও কিন্তু প্রোভাইড করছিল। ডে লাইটে অর্থাৎ আলোতে আসলে একটু বেশি কালারফুল ছবি প্রোভাইড করছিল, যেটি কিন্তু দেখতে খুবই অসাধারণ লাগে। এছাড়া নাইট পারফরমেন্সও এর অসাধারণ, নাইটেও কিন্তু খুবই দুর্দান্ত ছবি প্রোভাইড করে এবং ডিটেলসও কোনো রকমের ঘাটতি দেখা যায় না। এছাড়া লাইটিং কন্ডিশনটাও কিন্তু খুবই যথেষ্টভাবে মেনটেন করে রাখে। তো মেন ক্যামেরা কিন্তু আপনাদের যথেষ্ট ভালো ছবি প্রোভাইড করবে। এছাড়া আলট্রা ওয়াইডেও কিন্তু যথেষ্ট কালার টোনটা ধরে রাখতে পারছিল, ন্যাচারাল রাখছিল এবং ডিটেলসটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল। যদি আপনারা বেশি জুম না করেন তাহলে কিন্তু আপনারা ডিটেলসটা খুব ভালো মতো দেখতে পারবেন। এছাড়া একটু জুম করলে কিছুটা নয়েজি বা একটু ফাটা ভাব দেখা দিলেও দিতে পারে, বাট ওভারঅল কিন্তু এই 30,000 টাকা প্রাইস পয়েন্টে ভালো একটি ক্যামেরা আমি বলবো। এছাড়া ম্যাক্রো শুটারের মাধ্যমে কিন্তু আপনারা এভারেজ ম্যাক্রো ফটোগ্রাফিও করতে পারবেন, কোনো রকমের সমস্যা হবে না। তো এবার যদি কথা বলি সেলফি ক্যামেরা নিয়ে, তো সেলফি ক্যামেরাও কিন্তু যথেষ্ট ভালো থাকছে, কেননা ফোনটির কালার টোনটাও কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ যে কোনো ফেসের কালার টোনটা কিন্তু খুবই ন্যাচারালি রাখার চেষ্টা করে এবং ডিটেলসটাও কিন্তু খুব যথাযথভাবে ধরে রাখার ট্রাই করে। তো ক্যামেরা সেকশনে কোনো রকমের আপনাদের কমতি মনে হবে না। এছাড়া আমরা সেলফি ক্যামেরা এবং মেইন ক্যামেরার মাধ্যমে কিন্তু 4K 30 FPS পর্যন্ত ভিডিও শুট করতে পারবো। তো 30,000 টাকা প্রাইস পয়েন্টে কিন্তু এই ক্যামেরাটি ওভারঅল একদম ভালো বলে আমার মনে হয়েছে। আপনাদের কি মতামত অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এই ছিল ওভারঅল আজকের ফোনের রিভিউ। ফোনটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিয়ে আমাদের সাথে থাকবেন। তো দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।